শিক্ষার্থীবৃন্দ, ব্যবকলন একাডেমিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা দেখব এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী যারা আছো তাদের যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো শুরু করার আগে বলে নিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে অবশ্যই ক্লিক করে দিও। এতে করে আমাদের চ্যানেলের সকল আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা প্রশ্ন কি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। তো প্রশ্নে কি বলা হয়েছে আমরা সেটা আগে দেখে নিই, তারপরে আমরা সমাধানে যাব। তো চলো দেখি। প্রথমেই বলা হয়েছে যে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। আচ্ছা, চিন্তা করতে বলা হয়েছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এবং কি কাঠামোটির মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দু আমাকে বলছে, সেটা হলো পি এবং কিউ। এবং পি বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4 এবং 5, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, -1 এবং কি 1। এখন বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে যদি পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, একটু কি পর্যন্ত দিছে নির্দেশ করতে বলছে। তো আমাদের একটু প্রথমে করতে হবে, তো তাই করব আমরা। তারপরে দেখি আমরা প্রশ্ন, যে একটা প্রথম প্রশ্নটা কি বলছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো প্রথম প্রশ্ন ছিল এটা। তো আমরা সমাধানের দিকে যাই। দেখো সমাধানে কি বলা হয়েছে। সমাধানে আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ বিন্দুটি আমরা লিখে ফেলছি, অর্থাৎ পি এর যে কার্তেশীয় স্থানাঙ্ক আছে 3, -4, 5, আর কিউ 2, -1, 1। এখন মূল বিন্দুর সাপেক্ষে আমাদের অবস্থান ভেক্টরটা কি হবে? মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হবে, যদি ধরে নিই মূল বিন্দুটা ও হয়, তাহলে ও থেকে পি এর যে ভেক্টরটা নির্দেশ করি, অর্থাৎ ভেক্টর রাশি মানে কি, তার মানও থাকবে, তার দিকও থাকবে। তো সেই হিসাবে কল্পনা করলে আমরা কিভাবে লিখতে পারি 3i - 4j + 5k, অর্থাৎ আই অক্ষর দিকে 3 একক, জেড অক্ষর দিকে মানে একদম ঋণাত্মক দিকে 4 একক, এবং কি 5k অর্থাৎ জেড বিন্দু যেটা আছে সেটা আর কি, সেখান দিয়ে 5 একক আমরা যাব। সেটা হলো কি আমাদের ত্রিমাত্রিক কল্পনায়। আচ্ছা, এরপরে আরেকটা বিন্দু আমরা পাই, সেই বিন্দুটা কি কিউ। তাহলে মূল বিন্দু যদি ও হয়, তাহলে কিউ ও এর সাপেক্ষে কিউর যে অবস্থান ভেক্টর তাকে কি বলতে পারবো, ও কিউ। তাহলে ও কিউ আমরা সিমিলারলি ভাবে লিখতে পারি 2i - j + k, কারণ ওর কার্তেশীয় স্থানাঙ্ক যেটা আমরা পাইছিলাম সেটা কি বলা হয়েছিল 2, -1, 1। তো এটুক পর্যন্ত তো আমরা আপাতত ক্লিয়ার হলাম। এরপরে আমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তো একক ভেক্টর বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পি যদি একটা ভেক্টর হয়, ওই ভেক্টরের মান দিয়ে যদি আমরা তাকে ভাগ করি, অর্থাৎ পি কে ভাগ করি, যে ভেক্টরটা থাকে সেই ভেক্টরটাকে আমরা বলি একক ভেক্টর। তো এখানে আর তেমন কিছু করতে বলে নেই, বলছে যে পি কিউ। আচ্ছা, পি কিউটা তো আগে নির্ণয় করতে হবে। আমরা কিন্তু অলরেডি জানি ওপি এবং ও কিউ, সেখান থেকে আমরা পি কিউ নির্ণয় করতে পারি না? অবশ্যই পারি। তাহলে পি কিউ কি বলতে, পি কিউ সমান সমান কি বলতে পারি আমরা? পি কিউ সমান সমান বলতে পারি না পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি। অবশ্যই ভেক্টর রাশি চিহ্নিত করে দিতে হবে। তো আমরা যখন ওপি থেকে ও কিউ থেকে ওপি ভেক্টর রাশিটাকে বিয়োগ করব, তখন আমরা কি পাই -i + 3j - 4k। আচ্ছা, আমাদের কি দরকার ছিল, আমরা একক ভেক্টরের সংজ্ঞা অনুসারে এতক্ষণ ধরে কি বললাম, একক ভেক্টর অর্থাৎ হলো সেই ভেক্টর যে ভেক্টরটাকে আমরা ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করে একটা রাশি পাবো, সেই রাশিটাকেই বলতে হবে একক ভেক্টর। এখন সমান্তরাল একক ভেক্টর যদি বলে দেয়, তাহলে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে কিছুই না, একটু আগে যা বলছি তার সামনে খালি প্লাস মাইনাস চিহ্নটা দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস চিহ্ন যেহেতু আমাদের বলছে পি কিউ এর মান নির্ণয় করতে, তাহলে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কোনটা হবে? পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ ভেক্টরের মান, অর্থাৎ মডুলাস দিয়ে আমরা পি কিউ ভেক্টরটাকে নির্দেশ করে দিব। তা এটা ছিল সমান্তরাল একক ভেক্টরের সূত্র। এখন আমরা যে
পিকিউ ভেক্টরটা আমরা কি পাইছিলাম? পিকিউ ভেক্টরটা পাইছি তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ, -i + 3j - 4k। তো আমরা এটা লিখে ফেলবো। আচ্ছা, প্লাস মাইনাস দিয়ে প্রথমে আমরা লিখে ফেলছি এটা। এখন পিকিউ ভেক্টর কোন ভেক্টর রাশির মান, কোন ভেক্টর রাশির মান আমরা কিভাবে নির্ণয় করি? যদি ত্রিমাত্রিক বিন্যাসে থাকে তাহলে আমরা নির্ণয় করি না, ওই ভেক্টরের মান √a² + b² + c²। আচ্ছা, আমরা এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি, রুটটা একটু কম পড়ে গেছে। তোমরা হলো গিয়ে রুটটা অবশ্যই সম্পূর্ণ দিয়ে দিও, মানে এরকম অর্ধেক দিও না, অর্ধেক রাশির উপর দিলে বোঝা যাচ্ছে না। আমাদের একটু টাইপিং মিস্টেকের কারণে এরকম হয়েছে। তো আমরা যে a² + b² + c² এর কথা বলছি, তো a² + b² + c² অনুসারে কি পাবো? a এর মান আমাদের যদি কনভার্ট করি তাহলে a এর মান হয় -1, b এর মান হয় 3 এবং কি c এর মান হয় -4। তো মাইনাস তো আর কিছু থাকে না, বর্গ করলে সবই হয়ে যায় পজিটিভ। তাহলে 1² + 3² + 4², অর্থাৎ √1² + 3² + 4²। তো এটাকে আমরা করলে পাই 3² মানে হলো 9, 4² মানে কত? 16 প্লাস 1² মানে তো 1, তাহলে 16 আর 9 24, 24 আর 1 সরি 16 আর 9 25, 25 আর 1 26, তাহলে √26 পাই। তাহলে এই যে √26 পাইছি, এটাকে আমরা কি লিখতে পারি? 1/√26 ইনটু যে ভেক্টর রাশিটা আছে সেই ভেক্টর রাশিটা আমরা যদি লিখে দিই, অর্থাৎ পি কিউব যে ভেক্টর রাশিটা, সেই ভেক্টর রাশিটা লিখলেই আমাদের সমাধান কিন্তু হয়ে যাবে। তো আমাদের প্রশ্নও চাইছে এটা, আমরা বেরও করে ফেলছি এটা। তো এই ছিল ক যে প্রশ্নটা বলছে তার সমাধান। তবে মনে রাখতে হবে, আমাদের যদি শুধু একক ভেক্টর বলে সেই ক্ষেত্রে আমরা চিহ্নটাকে কোনো সময় আনবো না, অর্থাৎ যেটা একক ভেক্টর বলবে সেই একক ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান। আর যেহেতু আমাদের সমান্তরাল একক ভেক্টর বলছে, তাহলে আমরা কি করতে পারি? সমান্তরাল একক ভেক্টর বলার সাথে সাথে সেই ভেক্টরের মানে সেই একক ভেক্টরের পাশে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস চিহ্নটা আমরা নিয়ে আসবো। এটা তোমরা একটু খেয়াল রাখবা। এটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, কিন্তু অনেকেই দেখা গেছে যে শুধু অ্যান্সারের ক্ষেত্রে শুধু মানে পজিটিভ চিহ্নটা ব্যবহার করে দিয়ে উত্তর দিয়ে আসে, ফলে যা হওয়ার তাই হয়, অ্যান্সার 0। তাহলে খ নাম্বারের দিকে আমরা একটু যাই। খতে কি বলছে? খতে বলছে যে পি ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, আচ্ছা, দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ভালো কথা বলছে, যদি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে আমরা ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে পারি। তো আমরা এবার সরাসরি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের দিকে চলে যাই। আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর কিন্তু প্রশ্নে দেওয়া আছে, বলেই দিছে প্রশ্নের মধ্যে প্রথম উদ্দীপকে আমরা দেখতে পাই। এখন কথা হলো যে সন্নিহিত বাহু নির্দেশ করতে বলছে। আমরা যদি ভেক্টর দ্বয়ের ক্রস ভেক্টর দ্বয়কে গুণ করা হয়, তাহলে যে মানটা পাবো সেই মানটা হবে পি এবং কিউ এর মান। আর সন্নিহিত দুই বাহুর যদি ক্ষেত্রফল দিয়ে দেয়, তাহলে আমরা কি জানি? হাফ গুণ পি ইন্টু কিউ, সেই ভেক্টরের অবশ্যই মানটা, গুণফলের মানটা, ভেক্টর রাশিটা না কিন্তু। তো আমরা আগে পি ইন্টু কিউ করে নেব, কিউ করার পর যে ভেক্টর রাশিটা পাবো সেই ভেক্টর রাশিটার মানের সাথে যদি হাফ গুণ করে দিই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো আমরা অলরেডি লিখে রাখছি কি, পি এবং কিউ ভেক্টর দ্বয় যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে পি এবং কিউ ভেক্টরে যে ক্রস করছি, আমরা গুণ করছি, এই ক্রস সেই ক্রস না, মানে গুণ করার পর যেটা পাইছি আর কি। তো গুণ করলে সাধারণত কি হয়, আই জে কে লিখে নিতে হবে, তারপর পি ভেক্টরের যে মানটা লেখা আছে, যে আই এর যে সহগ, যে সহগ, কে সহগ বসাতে হবে এবং কি নিচে কিউ এরটা বসাতে হবে, 2 - 1 1। তো এইবার যখন আমরা আই এর ক্ষেত্রে কল্পনা করব, তখন এই যে এই সম্পূর্ণ এর প্রথম রাশি সারিটা আর প্রথম কলমটাকে আমরা কি করব? গণনায় আনবো না। যেই রাশিটুকু মানে যে ম্যাট্রিক্সটুকু পড়ে থাকবে আমাদের -4 5 -1 1, এইটাকে আমরা কি করব? ক্রস গুণ করতে পারি, যেমন -4 ইন্টু 1 -4 হয়, আর -5 ইন্টু 5 -5 হয়, কিন্তু মাইনাস থাকে মাঝখানে, মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যায়, সেটাই লিখছি আমরা। ঠিক জেড এর ক্ষেত্রে হবে, আচ্ছা, প্রথম রাশি যদি পজিটিভ হয়, দ্বিতীয় রাশি নেগেটিভ হয়, তারপরের রাশি আবার পজিটিভ হয়, তারপরের রাশি আবার নেগেটিভ হয়। এই যে তোমরা এই হিসাবটা তোমরা জানো, তাই আমি এই হিসাবে যাচ্ছি না। তা আমি কিভাবে গুণটা করছি সেই ব্যাখ্যাটা দিই।
এখন যদি দ্বিতীয় রাশি কল্পনা করি, এইখান থেকে তোমার আমার সম্পূর্ণ জিনিসটা যেটা থাকবে, এই যে প্রথম সারি দ্বিতীয় কলামটা ধরে কি আমরা হাত দিয়ে সাধারণত চেপে ধরি, চেপে ধরার পর যদি আমরা দেখতে পাবো এই রাশিটা আর এই রাশিটা যদি হাওয়া করে দিই, তাহলে আমার থাকবে 3 5 2 1, এই ম্যাট্রিক্সটা থাকবে, এই নির্ণায়কটা থাকবে। এই নির্ণায়কের মানটা আমরা কিভাবে করব, ওই একইভাবে 3 গুণ 1 3 গুণ 1 করলে হয় 3, আর 5 দুগুণী 10। এবার কিন্তু আমার এখানে কোনো নেগেটিভ চিহ্ন নেই, তাই নেগেটিভ নেগেটিভ পাস হয় নাই, সেই ক্ষেত্রে নেগেটিভ 10 বসে গেছে। আচ্ছা, এইবার হলো গিয়ে লাস্টের যে কে এর ক্ষেত্রে কি হবে। কে এর ক্ষেত্রে এখানে কিন্তু মাইনাস আছে, যেহেতু প্রথম আই প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা কি হবে আবার পজিটিভ হবে, সেই ক্ষেত্রে আমি আবার পজিটিভ লিখছি। এবং কি লেখার পর যেটা করছি সেটা আর কিছুই না, এবার এই বরাবর এই যে আই যে কে চেপে ধরলাম, আর এই যে ফাইবার কে 5 1 এটাও চেপে ধরলাম। চেপে ধরার পর আমি আর কিছুই দেখতে পাবো না, আমার কাছে কি থাকবে, 3 -4 2 -1। তো এটা থাকার পর কি হবে, ওই সিমিলারলি গুণ করলে 3 -1 গুণ করলে -3, 2 ইন্টু -8 গুণ করলে -8 হয়, কিন্তু মাঝখানে কি হয়, মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এটাকে যোগ বিয়োগ করলে আমরা কি পাই, আই পাই -7 যে হওয়ার কথা ছিল, মাইনাসে মাইনাসে +7 যে হয়েছে, আর এখানে আছে কি +5 কে। তা আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পি এবং কিউ ভেক্টরটা পেয়ে গেছি। এখন আমাদের দরকার হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ ইন্টু পি ইন্টু কিউ এর যে মানটা, সেই মানটাই আমরা নির্ণয় করব। মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি বলছি, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বিন্যাসের ক্ষেত্রে কি হয়, কাঠামোর ক্ষেত্রে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর দ্বিমাত্রিকের ক্ষেত্রে √a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানেও এখন কি করা হয়েছে, হাফ ইন্টু পি ইন্টু কিউ এর ভেক্টরটা যে আছে সেই ভেক্টরের মানটা। তো ভেক্টরের মানটা কিরকম হবে, √1 স্কয়ার, এই দেখো +7 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আচ্ছা, এখানে গুণ করার পর কি হবে, 5 স্কয়ার মানে 25, 7 স্কয়ার মানে 49, আর 1 স্কয়ার মানে 1, তাহলে 49 আর 1 50 প্লাস 25 হয় 75, √75। √75 কে আমরা 5√3 লিখতে পারি। তো 5√3 তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো, এই ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের সুবিধা হয়, মানে এমসিকিউ সলভ করতে গেলে দ্রুত মৌখিক যে সলভ করা লাগে, তোমরা এইভাবে করতে পারো চাইলে, মুখে মুখে ক্যালকুলেটর ইউজ না করে এই ধরনের ছোটখাটো যে হিসাবগুলো রয়েছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। তো এটাই ছিল সমাধান। এর পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে যাব এবং প্রশ্নটা করব, তারপরে আমার সেই প্রশ্নের সমাধানটাও আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলো আগে প্রশ্নটা পড়ে আসি। প্রশ্নটা কি বলছে, একটা চিত্র দিছে দেখতেছি, সেই চিত্রটা কি বলছে, হ্যাঁ দেখি। প্রথমে কি বলছে, ধরো তোমার প্রসঙ্গ কাঠামো অপর একটি ভেক্টর আর, আচ্ছা আর একটা ভেক্টর দিয়ে দিছে, সেই ভেক্টর i + 2j - 3k। আচ্ছা, এরপরে বলছে পি কিউ এবং আর চিত্রের ন্যায় প্রথমে একটি ঘন সামন্ত্রিকের 3টি বাহু নির্দেশ করলে সামন্ত্রিকের আয়তন নির্ণয় করো, তারপর উত্তরের সাপেক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। তাহলে ব্যাখ্যা উপস্থাপন করতে বলছে, তো উত্তরের সাপেক্ষে আমার ব্যাখ্যা উপস্থাপন করতে বলছে, তা আমরা আগে সমাধানের দিকে যাই, তারপর আস্তে আস্তে ব্যাখ্যা করি। আচ্ছা, আমার এখানে চিত্রটা খুব একটা সুবিধাজনক হয় নাই, তোমাদের যে চিত্রটা দিচ্ছে তোমরা সেইভাবে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করবা। আমি চিত্রতে একটু দুর্বল, তাই আমার চিত্রটা তেমন একটা সুবিধাজনক হয় নাই। তো আমাদের প্রথমে যে কাজটা ছিল, আর যে ভেক্টর ছিল সেই ভেক্টরটা তো আমরা নিচেই লিখছি, কি বলা হয়েছে, 1 মানে i + 2j - 3k, সেটাকে আমরা জাস্ট একটু কাকতালীয় প্রোডাক্টে নিয়ে আসছি, সেটা কি হয়েছে, 1, 2 - 3 হয়ে গেছে। p এর মানও আমরা জানি, q এর মানও জানি। তাহলে চলো আমরা চিত্রটা আমরা এঁকে ফেলবো। তারপরে চিত্র আঁকার পর কি লিখছি, ঘন সামান্তরিকের 3টি বাহু পি কিউ ও আর কে যথাক্রমে এই যে ও এ দ্বারা পি নির্দেশ করছি, ও সি দ্বারা কিউ নির্দেশ করছি, ও জি দ্বারা আর নির্দেশ করছি। তাহলে এই স্থাপন করে এই লেখাটাই লিখছি, ঘন সামান্তরিকের 3টি বাহু পি কিউ ও আর কে যথাক্রমে ও এ, ও সি ও ও জি স্থাপন করা হলো, ঘনটি স্থাপন করা হলে ঘনটি সামান্তরিক হয়। তো সামান্তরিক হলে এর আয়তন, যে আয়তনটা নির্ণয় করব, আয়তন সমান সমান কি বলছি, ও এ বি সি। ও এ বি সিটা আবার কি, তো আমরা একটা তলটা দেখি, এই যে নিচের যে তলটা ও এ বি সি, এই তলের ক্ষেত্রফল গুণ যে আমার আর বরাবর একটা কি আছে, আর বরাবর আমার একটা দৈর্ঘ্য আছে না, সেই দৈর্ঘ্যটাই বলছি। তো
তলের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্যটা দিলে কিন্তু আমার টোটাল আয়তনটা বের হয়ে আসে। তাহলে ও এ বি সি তলের ক্ষেত্রফল একটু আগে আমরা কি দেখছি, এই যে পি আর কিউ এর ক্ষেত্রফল আমরা দেখছিলাম কি পি ইনটু ক্রস কিউ, পি ভেক্টর ইনটু কিউ ভেক্টরের গুণফল। আচ্ছা এইটা কি বলতেছি আর, আচ্ছা এই 8 নাকি এক্স অক্ষের কি, এক্স অক্ষের উপাংশ কি হয়, এক্স অক্ষের উপাংশ কি হবে আর, যদি এক্স অক্ষের উপাংশ হয় তাহলে আমরা কি লিখতে পারি আর cos থিটা। তো পরের লাইনে আমরা কিছু করি নাই, জাস্ট আর cos থিটা সেটা লিখে দিছি এবং কি সেই লেখাটা তার মান দিছে, কিন্তু উপাংশের মান অবভিয়াসলি সেই উপাংশের মান হবে মডুলাস অফ আর cos থিটা। তো মডুলাস অফ আর cos থিটা হওয়ার পর কি করছে, ক্রস প্রোডাক্টটা থেকে ডট প্রোডাক্টে আনছে, কিছুই করি নাই, ডট আর cos থিটা। ঠিক আছে, এইবার কি হয়েছে cos থিটা থেকে cos উঠে গেছে, এরপরে যে ডটটা ছিল ডট আর, এখন cos থিটা থেকে 8 থেকে cos থিটাটা উঠে গেছে, cos থিটার মান 1 হয়েছে, তাই এখানে আমরা cos থিটার মান 1 থাকার কারণে 1 ইনটু আর, এখানে p ক্রস কিউ ডট আর, এটা আমরা লিখে দিছি মডুলাস অফ এটার মান, অর্থাৎ আয়তনের মান হলো p ইনটু কিউ মানে ক্রস কিউ ডট আর। আচ্ছা অতএব সামান্তরিকটির আয়তন আমরা কি বলতে পারতেছি, সামান্তরিকের আয়তন p ইনটু কিউ ডট আর। আচ্ছা খ থেকে আমরা কি পাই, খ থেকে আমরা p ইনটু কিউ নির্ণয় করে ফেলছিলাম, p ইনটু কিউর মান কত ছিল আমাদের i প্লাস জে 7j প্লাস 5k, যেটা আমরা নির্ণয় করে আসছি। চলো একটু দেখে আসি তাও যদি সন্দেহ থাকে। এই যে এই যে সেই ভেক্টরটি দেখা যাচ্ছে, তো তো এই ভেক্টরটা আমরা নির্ণয় করছিলাম, এটাই আমরা আবার লিখছি কারণ আমাদের এখন লাগবে। তো লেখার পর আমরা কিন্তু আর যেটা আছে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আমাদের যে ক নাম্বার প্রশ্নে সেটা কিন্তু দেওয়া হয়েছে আর এর মানটা। তো এখন অতএব সামান্তরিকটির আয়তন কি নির্ণয় করার চেষ্টা করি। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, আই গুণ আই করলে কি হয় 1 হয়ে যায়, জেড গুণ জেড করলে কি হয় 1 হয়ে যায়, কে গুণ কে করলে কিন্তু 1 হয়ে যায়। তাহলে আই আই মানে 1 ইনটু 1 7 7 দুগুণে 14 5 3 5 15 মাইনাস 15। তো এখান থেকে আমরা যে আয়তনটা পাই সেটা কিন্তু শূন্য, যেহেতু সামান্তরিকের আয়তন শূন্য তাহলে পি কিউ আর ভেক্টর তিনটি একই সমতল অবস্থান করতেছে। কি বোঝায় একই সমতল অবস্থান করতেছে না, এটাই আমি কমেন্ট করতে পারি যে আমার মতামত, যেহেতু আমি সামান্তরিকের আয়তন শূন্য পাইছি তাহলে সেটা কি হবে, কোনো একটা তিনটা ভেক্টর যদি একই তলে অবস্থান করে তার আয়তন শূন্য হওয়া স্বাভাবিক, তাহলে বলতে পারি একই সমতলে অবস্থান করতেছে, কখনো মিলবে না, তো শূন্য তো হবেই। তো এটাই ছিল আমার গ নাম্বারের উত্তর। তো আমরা আবার পরের প্রশ্নে যাব, পরের প্রশ্নে কি বলছে সেটা দেখব, তারপরে গিয়ে আবার সমাধানে আসব। তো আমার পরের প্রশ্নটা বলছে ঘ নাম্বারে যে এবার একটি নদীর প্রস্থ হিসাবে পি এর মানকে ধরতে বলছে। আচ্ছা পি ভেক্টরের যে মান, ধরো কিউ সেই ভেক্টরের সেই কিউ ভেক্টরটি সেই নদীর স্রোত কি সেই নদীর স্রোতের বেগ ও আর নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো, খুবই চমৎকার। এখন সবচেয়ে কম সময় নদী পার হয়ে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, খুবই চমৎকার একটি প্রশ্ন। তো আমরা সমাধানের দিকে যাই। চমৎকার প্রশ্ন, বুঝতেই পারছি। প্রথমে আমরা একটা চিত্র এঁকে নেব। কি চিত্র আঁকছি, এই থেকে ইউ মানে কি, ইউটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করতেছি, এখানে ইউটা হলো আমার নদীর বেগ, ভিটা হলো আমার নৌকার বেগ। তো ইউটা যদি নদীর বেগ হয়, ভিটা যদি নৌকার বেগ হয়, আর এখানে মধ্যবর্তী কোণ একটা ধরে নিয়েছি থিটা, আর এখানে নদীর প্রশস্ত যেটা মানে নদীর দৈর্ঘ্য যেটা বা হাইট যেটা, সেটাকে আমরা ধরতেছি ডি। ডি মানে প্রশস্ত মানে প্রস্থটা যেটা ধরে নিছি একটা মান। ঠিক আছে, এটা আমরা ধরে নেওয়ার পর এখানে কি বলবো, কি কি ধরছি সেটা আমরা লিখে ফেলছি। দেখো সেই এতক্ষণ ধরে যে চিত্র যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু লিখে ফেলছি। এখন আমাকে বলছে যে আমি এক এক করে জিনিসগুলো করব। নদীর প্রস্থর মান কিন্তু ছিল পি ভেক্টরের মান, আমাদের প্রশ্নে বলছে নদীর প্রস্থ হিসাবে পি, আমি প্রস্থ চিত্রের ধরছিলাম কি ডি, তা ডি ইজ ইকুয়াল টু পি ভেক্টরের মান। আমি ভেক্টরের মান নির্ণয় করার ক্ষেত্রে সবসময় বুঝি যে ত্রিমাত্রিকে থাকলে, অর্থাৎ ত্রিমাত্রিক কাঠামোতে থাকলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বারবার এই কথাটা বলতেছি এবং কি বারবারই এই কথাটা অ্যাপ্লাই করতেছি। এবং কি দেখো
পি ভেক্টরের মান আমরা জানি, পি ভেক্টর রাশিটা আমরা কি সেটা জানি 3i - 4j + 5k। তো সেখান থেকে আমরা নদীর প্রস্থের মান পাই d √50। 50 কিভাবে পাই? 3² 9, 4² কত 16, আর 16 আর 9 25, আর 20 5² মানে 25, এভাবে পাই √50। এই নরমাল ক্যালকুলেশন করার জন্য তোমাদের আগে অবশ্যই বলতেছি, আহ্বান করতেছি, তোমরা কখনোই ক্যালকুলেটর ইউজ করবে না, মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করবা। এতে তোমাদের যে গাণিতিক ক্ষমতা, অঙ্ক করার যে ক্ষমতা সেটা খুবই বৃদ্ধি পাবে এবং কি ব্রেনটা সচল থাকবে। আচ্ছা, এইখানে স্রোতের বেগ ইউ বলছে, ইউ ইজ ইকুয়াল টু কিউ এর মান বলছে। কিউ এর মান কেন বলছে? আমার বলছে স্রোতের বেগ ইউ সমান সমান আমি ধরে নিয়েছিলাম, আর কিউ এর মান বলেই দিছে আমাকে প্রশ্নে। তো কিউ এর মান আবার কি? √a² + b² + c² করলে কিউ এর মান পায় √6 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ধরে নিয়েছি কিলোমিটার/আওয়ারে আছে। সিমিলারলি নৌকার বেগটাও আমি বের করতে পারি, যেহেতু বলে দিছে আর। আর কি বলছে? আর হলো নৌকার বেগ নির্দেশ করে, তাহলে আর ভেক্টরের মানটা কি হবে? আর ভেক্টরের মান কি হবে? √1² + 2² প্লাস মাইনাস √3²। তো এইটা করলে কি হয়? 3² = 9, 2² = 4, আর 1²। তাহলে 9 আর এই যে 9 আর কে 10, আর 2² 4, √14 হয়ে যায়। এবার যে আমরা প্রশ্ন যে নদী পার হতে প্রয়োজনীয় সময়, আচ্ছা নদী পার হতে প্রয়োজনীয় সময় আমরা কি লিখছি? t = প্রস্থ, মানে যে নদী বরাবর যে প্রশস্ততা আছে ডিভাইডেড বাই v * sin θ, এই সূত্রটা। এরপরে আমরা দেখো নিচে আরেকটা সূত্র লিখছি, t minimum = d * v sin θ। তো এই সূত্রটা তোমরা কিভাবে আসছে, তোমরা আশা করি আমি আশা করব তোমরা সবাই জানো। তা আমি একটু হালকা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি নদ নদীর অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে চলচ্চিত্রে চলে যায়। আচ্ছা, একজন মাঝি যদি এই বিন্দুতে থেকে অপর বিন্দু ঠিক সোজা বরাবর পার হতে চায়, তাকে কিন্তু সোজা রওনা হলে চলে না। তাহলে কিভাবে রওনা হতে হয়? তাকে যদি সোজা রওনা হয়, কারণ সে যদি সোজা এই বরাবর সোজা রওনা হয়, সে কিন্তু অবশ্যই তাকে স্রোত এদিকে ঠেলে 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 অন্য একটা বিন্দুতে নিয়ে যাবে। তো তার টার্গেট তো অপর পারে যাওয়া, তার টার্গেট তো দূরে সরে যাওয়া না। তাহলে তার টার্গেটে পৌঁছাতে গেলে তাকে অবশ্যই একটু তেরা বেঁকা হয়ে চলতে হবে। তেরা বেঁকা হয়ে চললে সেই স্রোতটা আপনি সেই বিন্দুতে নিয়ে যাবে। এখন আমাদের এই তেরা বেঁকা হয়ে কত ডিগ্রি কোণ নিয়ে চললে আমরা সেই মাঝি, ধরো সেই মাঝি কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাবে। তো আমরা ধরে নিই যে একটা থিটা অ্যাঙ্গেল বা একটা আলফা অ্যাঙ্গেল যে সে ভি বরাবর যাবে। তাহলে আমরা ভি বরাবর যদি ধরি, সে মানে ভি যদি এক্স এর উপাংশ ধরি, এক্স এর উপাংশ কি বলতে পারবো? ভি কস থিটা। আর এখানে এক্স বরাবর আরেকটা উপাংশ কাজ করতেছে ইউ, শুধু ইউ কাজ করতেছে। তাহলে একটা বেগ কাজ করতেছে, উপাংশ কাজ করতেছে না। তাহলে এই উপাংশে সে কোথায় যাবে? নদী পার হওয়া শুরু করবে। এবং কি এই বেগটা, তাহলে এই এক্স অক্ষ বরাবর তো তার কোনো কাজ নেই। এক্স অক্ষ বরাবর তার কোনো কাজ আছে? কিন্তু তার যে ক্ষেত্র, তার যে লব্ধিটা হবে ইউ প্লাস ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, সরি ভি কস থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, যেহেতু আমি এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করি। তাহলে এখান থেকে আমরা ইউ প্লাস ভি কস থিটা ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কস থিটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি? মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইখান থেকে আমরা কিন্তু একটা কোণ নির্ণয় করতে পারি। সেই কোণটা তোমরা জানো, সেই কোণটা কি? অপর প্রান্তে পৌঁছাতে গেলে আমার যে মাঝিটাকে যে কোণে চলতে হবে। এটা ছিল নরমাল সূত্র। এবার আমাকে চিন্তা করতে হবে যে আমি যে অপর পারে যাব, সেই ওয়াই অক্ষ বরাবর আমার উপাংশটা কত এবং কি বেগটা কি আছে? ওয়াই অক্ষ বরাবর আমার আসলে বেগ ছিল কি? ভি সাইন থিটা। যেহেতু ওয়াই অক্ষ বরাবর বেগ না, বেগের উপাংশ ছিল ভি সাইন থিটা। তাই আমরা এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র দিয়ে আমরা কি বলতে পারি? তাহলে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, ভি এর ক্ষেত্রে বলতে পারি ভি সাইন থিটা ইন্টু টি। এখান থেকে সময়টা যদি নির্ণয় করি, এসটাকে যদি ডি কল্পনা করি, তাহলে কি বলা হয়? তোমার যে আমরা যে সূত্রটা লিখছি সেই সূত্রটা চলে আসে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন থিটা। ওয়াই উপাংশ বরাবর, ওয়াই এর উপাংশের বেগ
ওয়াই এর উপাংশ বেগ না, মানে প্রশস্ত ডিভাইডেড বাই ওয়াই এর উপাংশের বেগ। এটা হলো নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়টা। তাহলে এটা ছিল প্রয়োজনীয় সময়। তাহলে সবচেয়ে কম সময় আমি নদী পার হতে পারবো কিভাবে, একটু চিন্তা করা দরকার। সবচেয়ে কম সময় আমি অ্যাকচুয়ালি নদী পার হতে পারবো কিভাবে, যদি এই বরাবর রওনা দিই তাহলে আমি সবচেয়ে কম দূরত্ব সময় সবচেয়ে কম সময় লাগবে। এই বরাবর রওনা করলে সবচেয়ে কম সময় লাগবে কেন, কারণ এই বরাবরই তো আমার দূরত্বটা সবচেয়ে কম। আমি যত তেরা বেঁকা দূরত্বে আগাবো দূরত্ব আমার কিন্তু আলটিমেটলি বাড়বে, অর্থাৎ দূরত্ব যত কম হবে আমার সময় তত কম লাগবে। তা একজ্যাক্ট সেই দূরত্বটা মানে নদীর যে লম্ব বরাবর দূরত্বটা, সেই দূরত্বটাকে পার হতে গেলে আমাকে কি কোণে পার হতে কোন কোণে আগাতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর আমাকে পার হতে হবে। তাহলে 90 ডিগ্রি বরাবর যদি আমি পার হই, আমি কোথায় পৌঁছাবো আমার সেটা দেখার বিষয় না, ভুলে যাও। এখন আমার টার্গেট এই বিন্দুতে পৌঁছাবো না পৌঁছাবো সেটা টার্গেট না, আমার ন্যূনতম সময় এই সময়ে নদী পার হতে হবে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সোজা রওনা হতে হবে। আমি নদীর কোন প্রান্তে যেয়ে পৌঁছাই এটা আপাতত তোমরা নেগলেক্ট করো। তাহলে যেটা পাবা সেটা হলো ভি সাইন ম্যাক্স, অর্থাৎ সাইন থিটার মান যদি 1 হয়ে যায় তাহলে ডি বাই ভি এরকম ভাবে বলতে পারি আমরা। সরি 1 না, 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা যে ন্যূনতম সময়টা সেই ন্যূনতম সময় নদী পার হতে পারি। একই সূত্রে খালি ভি এর মান অর্থাৎ সাইন থিটার মান যেটা আছে সেটা 90 ডিগ্রি হতে হবে। কিন্তু আবার বলে দিচ্ছি, তুমি যে 90 ডিগ্রি বা মাঝে যে 90 ডিগ্রিতে বা লম্ব বরাবর নদী পার হবে, সে নদীর কোন প্রান্তে পৌঁছায় এটা আপাতত নেগলেক্ট করে যাও, এটা দরকার নেই। কিন্তু সে কিন্তু অপপ্রান্তে পৌঁছাতে পারবে না ওইভাবে, কারণ স্রোতই তাকে ধাক্কা মেরে 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 তার দেখা গেছে যে সেই প্রান্তে পৌঁছাতে দিবে না। কিন্তু আমার টার্গেট যেটা সেটা আমাকে ফিল আপ করলে দাঁড়ায় কি, এই সূত্রটা দাঁড়ায়। তো এই ছিল ব্যাখ্যাটা এই দুটো সূত্রে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা আগেও জানতা, তাও আমি ব্যাখ্যা করে দিলাম। তো এখানে এবার কি বলছে, এখানে কিছু বলে নেই। এখন যেটা বলছিলাম একটু আগে যেটা বলছিলাম, টি ও সাইন সাইন থিটা ব্যস্তানুপাতিক। ন্যূনতম সময়ের জন্য সাইন থিটার মান কত হতে হবে, সর্বোচ্চ হতে হবে। তাহলে প্রশ্ন মতে সাইন থিটার সর্বোচ্চ মান হয় 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু কি হয় 90 ডিগ্রি বলছিলাম থিটার মান। তাহলে কি ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যাটাই লিখে দিছি। ন্যূনতম বা কম সময় নদী পার হতে হলে নদীর পাড়ের সাথে 90 ডিগ্রি করে কোণে রওনা দিতে হবে। তো আমরা আরেকটা প্রশ্নের সমাধান হালকা দেখতেছি, তো সেই প্রশ্নে যাব। তার আগে আমরা প্রশ্নটা পড়ে আসি। দেখতে দেখতে 4টা প্রশ্ন সলভ কিন্তু হয়ে গেছে। এবার যে 5 নম্বর অর্থাৎ যে কোশ্চেনটা করছে, নদী পার হওয়ার সবচেয়ে সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। আমরা অর্ধেক কাজ করেই রাখছি, বাকি অর্ধেক কাজ চলো এটার সমাধানের মাধ্যমে শেষ করি। আমরা ব্যাখ্যা যা দেওয়ার তা দিয়ে ফেলছি। তো বলছে আচ্ছা, নদী পার হতে প্রয়োজনীয় সময় আমরা দিয়ে দিচ্ছি। এবার ন্যূনতম সময়ের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি সেটা আমরা বের করছি। এবার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির ক্ষেত্রে সাইন থিটার মান 90 ডিগ্রি মানে 1, আর ডি এর মান আমরা জানি, ডি এর মান কত √50, আর ভি এর মান কত ছিল √14। তাহলে ওই মানটা বসায় দিলে যত আওয়ার প্রয়োজন, অর্থাৎ 1.89 এইচ মানে আওয়ার বুঝাচ্ছি সময় প্রয়োজন। অর্থাৎ আমরা এর আগের প্রশ্নে ব্যাখ্যা যেটা করছিলাম এই প্রশ্নে এসে সেটা জাস্ট মানগুলো বসায় দিছি, ভ্যালুগুলো বসায় দেওয়ার পর আমাদের আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। তো চলো সর্বশেষ কোশ্চেন মনে হয় সেই কোশ্চেনের সমাধান আমরা দেখি। আচ্ছা, এই জায়গায় বলছে এবার, এখন নদীর সবচেয়ে কম দূরত্ব পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন হবে কিনা সেটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটু দেখো। বলছে যে এইবার এখন যদি নদীর সবচেয়ে কম দূরত্বে পার হই এবং নৌকার বেগ সময়ের কোনো পরিবর্তন হবে কিনা তা যাচাই করো। তো চলো সমাধানের দিকে আগাই। ও সমাধান কি তুই চলে গেছি, ও আচ্ছা হ্যাঁ, এই যে সমাধান। এখানে চিত্রটা একটু ভুল হয়ে গেছে, এই চিত্রটা না। তাহলে কি হবে, ওই আগের চিত্রটা আর কি।
এইখানে যে চিত্রটা, এই চিত্রটা ভুল করে এখানে চলে আসছে। তো চিত্রের দিকে দেখার দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হলো কি স্রোতের দিকে থিটা কোণে রওনা হলে, বা এখানে থিটা কোণ না ধরে অন্য একটা কোণে যদি রওনা হয়, তাহলে ন্যূনতম দূরত্বে পার হওয়া যাবে বলে নিচ্ছি। আচ্ছা, ন্যূনতম দূরত্বে এই দূরত্বে যদি পার হওয়া যায়, তাহলে আমরা কি জানি যে কোণ নির্ণয়ের সূত্র কি জানি? কোণ নির্ণয়ের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস থিটা। এখানে অবশ্য থিটা বের থিটা ইউজ করিনি, আমি অন্য একটা গাণিতিক চিহ্ন ব্যবহার করছি। এটাকে ফাঁকা সেটের ক্ষেত্রে তোমরা ব্যবহার করো, ওরি নামে পরিচিত। তো আমি এটা ব্যবহার করছি আমার সুবিধার্থে। তোমরা অন্য কিছু আলফা ইউজ করতে পারো, আলফা বিটা যা ইচ্ছে তাই ইউজ করতে পারো, এটা না ভাবলেও চলবে। কিন্তু এবার আমরা তো জানি যে ন্যূনতম দূরত্বে পার হতে গেলে থিটার মান কত হয়? 90 ডিগ্রি। তো থিটার মান যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির মান অবশ্যই অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত হলে √14 ভি এর মান আর সাইন থিটার মান, সাইন ওরি যেটা আছে ওরিটা ওরি থাকবে। আচ্ছা, অসংজ্ঞায়িত একটা রূপ কি? 1/0 না? 1 যদি 0 হয়, তাহলে অসংজ্ঞায়িতর একটা রূপ পাই আমরা 1/0। তাহলে এইখান থেকে 1/0 যদি এইখানে এই √14 সাইন ওরি ইন্টু 0, আর অপর দিকে √6 প্লাস ভি কস ওরি ইজ ইকুয়াল টু 1 এর সাথে গুণ করলে ওইটাই থাকে। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে √6 প্লাস ভি কস ওরি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে যেটা আছে √6টাকে অপর পাশে নিয়ে যাব। √6টাকে যদি অপর পাশে নিয়ে যাই, তাহলে -√6 হবে। এবার cos ওরি ইজ ইকুয়াল টু, মানে cos ওরি বা আলফা তোমরা চাই দাও, -√6 ডিভাইডেড বাই ভি। আচ্ছা, ভি এর মান তো আমরা জানি, ভি এর মান কত হবে? ভি এর মান কত? 14 ছিল, 14টা বসায় দেব। 14 যদি বসায় দিই, তাহলে এখানে আমরা রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, এখানে ভি এর মান 14 না, √14, এখানে একটু দিয়ে নিও, √14 অবশ্যই 14 না। ভি এর মান হবে √14, √6 যদি থাকে, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হবে 130.89 ডিগ্রি, আর সরি 130.89 ডিগ্রি। এই মানটাই হবে আমার বেগের মান পরিবর্তন না করে স্রোতের দিকের সাথে এত কোণে রওনা দেওয়া লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এই কোণে রওনা দিয়ে দিলাম, তাহলে এই কোণে যদি রওনা দিই, আমার কিন্তু সময়ের যে সময়টা, সেই সময়টা আমরা বসায় দেব। সেই সময়টা বসায় দিলেই যে মানটা যে পাইছি, ওই যে √50 √14 ডিভাইড বাই সাইনের যে থিটার মানটা, এই থিটার মানটা আমরা কি পাই? এই কোণের জন্য থিটার মান যেটা পাবো সেটা আমরা বসায় দেব, এবং কি এটাই চাইছে। আচ্ছা, এই ছিল সমাধান। তো ফিজিক্সের এই ছিল তোমাদের সমাধান, আজকের সমাধান। ধন্যবাদ সবাইকে।